হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং প্রচণ্ড শীতে যে জবুতবু অবস্থা, তার মধ্যে আপনারা আশা করি সবাই ঘরের মধ্যে নিরাপদ আশ্রয়ে আছেন, এই বিষয়টি আমাদের প্রত্যাশা। এই আজকে কী কী বিষয়ে আলোচনা করব তা প্রথমেই জানাই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আর্কটিক শৈত্যপ্রবাহে আক্রান্ত নিউ ইয়র্ক, ফ্রিজিং তাপমাত্রা থাকবে পুরো সপ্তাহ জুড়ে এবং এতে এই শীতে 25 জনের মৃত্যুর সংবাদ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। এই বিষয়টি আজকে আলোচনা হবে। শীতের কারণে নিউ ইয়র্ক সিটিতে নিহত 7 এবং সমালোচনার মুখে মেয়র মামদানি। প্রথম তিনি সমালোচনার মুখে পড়লেন। আবহাওয়ার কারণে একদিনের ভার্চুয়াল ক্লাস ছিল আজকে এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে ফিজিক্যাল ক্লাস। সুতরাং আজকে বাচ্চারা যারা আছে স্কুলে যায় তাদের আগাম ঘুমাতে হবে এবং কালকে ক্লাসে যেতে হবে। যদিও কালকেও প্রচণ্ড ঠান্ডা হবে, বলা হচ্ছে যে ফ্রিজিং টেম্পারেচার হবে। সো আপনারা কেয়ারফুল থাকবেন এবং বাচ্চাদেরকে আপনারা লেয়ার বেশি করে দেবেন। উপরে একটা বড় জাম্পার দিয়ে ছেড়ে দিলেন তা হবে না, লেয়ার করবেন বেশি করে, দেন তাদের স্কুলে নিয়ে যাবেন। আবহাওয়ার কারণে একদিন এটা বলেছি আপনাদেরকে আবহাওয়ার প্রতিক্রিয়ায় $1 বিলিয়ন ক্ষয়ক্ষতির মুখোমুখি যুক্তরাষ্ট্রের অর্থনীতি। আজকে একটি রিপোর্ট বেরিয়েছে যে বিকজ অফ দিস ওয়েদার যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে, $বিলিয়নস ক্ষয়ক্ষতির মুখে পড়বে। আরেকটি বিষয় হচ্ছে যে নিম্ন আয়ের বাসিন্দা অধ্যুষিত এলাকা ডিস্ট্রিক্ট 36-এর আগাম ভোট কেন্দ্র নেই। যারা নিম্ন আয়ের এলাকা আছে, যেমন কুইন্সব্রিজ, অ্যাস্টোরিয়া হাউজিং সহ আরও যে নিম্ন আয়ের এলাকা আছে, এই এলাকাগুলিতে কোনো আপনার আগাম ভোট গ্রহণের যে সেন্টার করা হয়েছে, এইসব কোনো সেন্টার নেই, সব সেন্টার করা হয়েছে অন্যদিকে। এই বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং এই বিষয়টা আজকে আমরা জানব। পারস্য উপসাগরের দিকে এগুচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী, ইরানি মিলিশিয়ারা হুমকি দিয়েছে। এই বিষয়ে ইলহান ওমরের $44 মিলিয়ন সম্পদ এবং তদন্ত শুরু হয়েছিল বাইডেন আমলে। আবার প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এবং সর্বশেষ যে বিষয়টি, বাংলাদেশে আসন্ন নির্বাচন, হার জিতে কে এগিয়ে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর মাসুদুর রহমান, ডক্টর শওকত আলী মেরি জুবায়েদা, পার্থ মার্চেন্ট, ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, জানুয়ারি মাসের 26 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ডের সেক্রেটারি ক্রিস্টি নোয়েনকে সরিয়ে, তিনি পদত্যাগ করতে বলেননি কিংবা ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেননি, সরিয়ে দিয়েছেন যে মিনেসোটায় যে আইসে যে অভিযান চলতেছে সেইটার পরিচালনা করার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দিয়ে তাকে কাকে পাঠিয়েছেন? বর্ডার জার হিসাবে টম হোম্যানকে পাঠিয়েছেন। গতকাল গভীর রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে তিনি আজ ইতিমধ্যেই টম হোম্যান মিনেসোটায় পৌঁছে গেছেন এবং সেখানকার যে আইস এবং বর্ডার সিকিউরিটি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের লোকজন সেখানকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাদের পরিচালনার সম্পূর্ণ ভার নিজ হাতে নেবেন টম হোম্যান এবং এর ফলে সেখান থেকে ক্রিস্টি নোয়েনকে সরিয়ে দেওয়া হলো এবং পাশাপাশি কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোলের যিনি প্রধান ছিলেন, যিনিও এই সাথে সংযুক্ত হয়েছিলেন, তাকেও তার অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন। তবে বর্ডার পেট্রোলের প্রধান হিসেবে তিনি এখনো আছেন যদিও, কিন্তু মিনেসোটার অপারেশনের ব্যাপারে আর তার কোনো ভূমিকা থাকবে না। এবং এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে টম হোম্যান একজন শক্ত মানুষ, কিন্তু উনি ফেয়ার মানুষ, ন্যায্য জিনিসই বিবেচনা করে থাকেন টম হোম্যান এবং তার খুব বিশ্বস্ত টম হোম্যান। তবে এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, দীর্ঘদিন ধরেই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পরিচালনা প্রক্রিয়া নিয়ে টম হোম্যান এবং ক্রিস্টি নোয়েনের মধ্যে একটা শীতল যুদ্ধ চলছিল। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প টম হোম্যানের পক্ষই নিলেন এবং ক্রিস্টি নোয়েনকে তিনি একটু সাইড লাইনে অর্থাৎ পাশে ঠেলে দিলেন এবং এর ফলে ইতিমধ্যেই ডেমোক্রেটরা ক্রিস্টি নোয়েনের পদত্যাগ দাবি করেছেন এবং এর পরবর্তী সময়ে ক্রিস্টি নোয়েন আর কতদিন
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে থাকবেন, সেই বিষয়টিও এখন অনেকে গুনতে শুরু করেছেন। তার কারণ প্রেসিডেন্ট তার উপরে আস্থাহীন হয়ে পড়েছেন এবং এই বিষয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থাবান রয়েছেন ক্রিস্টি নোয়েন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আজকে যে ভূমিকাটি গ্রহণ করেছেন, বিশেষ করে ট্রুথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গভীর রাতে এই তথ্যটি দিয়ে যে টম হোম্যানকে তিনি পাঠাচ্ছেন মিনেসোটাতে এই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আইস এবং কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের যে সমস্ত বাহিনীর লোকরা সেখানে রয়েছে তাদের পরিচালনা করার জন্য। এবং প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে টম হোম্যানের সাথে সেখানে যারা দায়িত্ব পালন করছেন এবং সে রাজ্যের অনেকেরই দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক কাজে লাগিয়ে পরিস্থিতিকে কিছুটা শান্ত করার চেষ্টায় সফল হবেন টম হোম্যান, এমনটি আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আজকে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আপনারা জানেন যে রনি গুড এবং অ্যালেক্স পেটিস হত্যাকাণ্ডের পর সমগ্র পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে যেতে শুরু করেছে, এমনকি রিপাবলিকান শিল্পেরও ক্ষুব্ধ, ভীষণভাবে ক্ষুব্ধ তাদের অনেক কয়েকজন সিনেটর, এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্প সেই আবহাওয়াটা, সেই তাপটা, উত্তাপটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস জানিয়েছেন, এবং এই সংবাদটি অবশ্য ইংল্যান্ডের ডেইলি মেল পত্রিকা তাকে কোট করে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আজ সকালে, সোমবার সকালে টিম ওয়ালসের কথোপকথন হয় টেলিফোনে, এবং সেখানে টিম ওয়ালস প্রেসিডেন্ট ট্রাম্পকে মিনেসোটার শান্তি শৃঙ্খলা রক্ষায় আইস এবং কাস্টমস বর্ডার পেট্রোলের অভিযানের প্রয়োজন নেই এমনটা জানিয়েছেন। সেখানকার ন্যাশনাল গার্ড এবং মিনেসোটার পুলিশ বাহিনী তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে অবশ্য তিনি বেশ কিছু শর্ত দিয়েছেন, সেটি শর্তটা শুধু মিনেসোটার জন্য নয়, সমগ্র যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সিনেট সদস্যদের জন্য। তিনি বলেছেন যে যদি তারা কিছু ব্যবস্থা গ্রহণ করে, তার মধ্যে একটি হচ্ছে খুবই উল্লেখযোগ্য, যে কংগ্রেস যদি আইন পাশ করে যে কোনো স্টেট আর স্যাংচুয়ারি সিটি রাখতে পারবে না, স্যাংচুয়ারি সিটি হিসেবে কোনো সিটিকে ডেজিগনেট করতে পারবে না, তাহলেই তিনি বিবেচনা করবেন মিনেসোটা থেকে আইস বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য। তবে টিম ওয়ালস জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে প্রকারান্তরে বলেছেন যে তিনি মিনেসোটা থেকে আইস বাহিনীকে সরিয়ে নেবেন, আইস এবং কাস্টমস বর্ডার পেট্রোল। এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প টিম ওয়ালসকে আরো প্রতিশ্রুতি দিয়েছেন যে অ্যালেক্স পেটির হত্যাকাণ্ড সম্পর্কে যে তদন্ত কাজ মিনেসোটার দায়িত্বে, মিনেসোটার তদন্ত কমিশন করবে, স্টেট তদন্ত কমিশন, সেখানে ফেডারেল সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। ফেডারেল সরকারের কোনো চাপ থাকবে না এই উন্মুক্ত তদন্তের ব্যাপারে। সেই নিশ্চয়তা প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটার গভর্নর টিম ওয়ালসকে আজকে দিয়েছেন, এবং টিম ওয়ালস সেটি সংবাদ মাধ্যমকে আজকে জানিয়েছেন। আরেকটি জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গত ডিসেম্বর মাসের শুরু থেকেই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অক্ষুণ্ণ রাখার অজুহাতে সেখানে ব্যাপক পরিমাণ আইস সৈন্য মোতায়েন করেছেন, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, এবং তারা মূলত ঘরে ঘরে গিয়ে অভিবাসী এবং ক্রিমিনাল অভিবাসী হিসেবে যারা চিহ্নিত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। সেক্ষেত্রে তাদের তাদের বিভিন্ন আচরণ এবং যেগুলোকে অনেকেই অমানবিক এবং অপ্রয়োজনীয় আখ্যা দিয়েছেন তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এমনকি গতকাল রাতে মিনেসোটার হিলটন হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হয় যে হিলটন হোটেলে বিপুল পরিমাণ আইস কর্তৃপক্ষ, আইস কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। সেই জন্য মিনেসোটার বাসীরা সেখানেও বিক্ষোভ সমাবেশ করছে। তবে সেই বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল, এমনটি সংবাদ মাধ্যমের খবরে পাওয়া গেছে। ইতিমধ্যে বর্ডার, আমি বলেছি আপনাদের, টম হরম্যানের মিনেসোটা প্রস্থানের আগেই ক্রিস্টি নোয়েনকে সেখান থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং বর্ডার পেট্রোলের যিনি চিফ তিনিও মিনেসোটা থেকে চলে গিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি সেটি হচ্ছে যে সেটি আরেকটি তথ্য, সেটি হচ্ছে যে ভারমন্টের গভর্নর, তিনি রিপাবলিকান দলীয় গভর্নর অবশ্য, তার নাম হচ্ছে ফিল স্কট। তিনি আজকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বিশেষ করে মিনেসোটায় আইস অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রথম রিপাবলিকান দলীয় গভর্নর যিনি ট্রাম্প প্রশাসনের এই আইস অভিযানের তীব্র সমালোচনা করেছেন মিনেসোটা, এবং তিনি বলেছেন যে 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 ঘটনাটি ঘটেছে অত্যন্ত বিয়োগান্তিক ঘটনা, মর্মান্তিক ঘটনা,
আলেক্স পেটিকে হত্যা করার বিষয়ে, এবং তিনি বলছেন এটি সরাসরি হত্যা, এতে আর অন্য কোনো শব্দ দিয়ে একে ব্যাখ্যা করা যায় না। তিনি এমনই মন্তব্য করছেন ভারমন্ট স্টেটের গভর্নর রিপাবলিকান দলীয় ফিল স্কট। এবং আর পাশাপাশি যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের আরেকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্চ আজকে সরাসরি বলেছেন যে যে অজুহাত দেওয়া হয়েছে স্কট পেটিকে হত্যার ব্যাপারে, এবং এটিকে ডোমেস্টিক আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসেবে যারা উল্লেখ করতে চেয়েছেন তারা সম্পূর্ণ সত্যের অপলাপ করছেন। এটা কোনো অবস্থাতেই আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ছিল না। এবং 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 সে যেই পর্যায়ে অ্যালেক্স পেটি কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের কর্মকর্তাদের মোকাবিলা করেছেন, তাকে কোনো অবস্থাতেই আভ্যন্তরীণ টেররিজম সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। কানাডার প্রধানমন্ত্রী কিছুটা নমনীয় মনোভাব করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের 100% ট্যারিফ আরোপের ঘোষণার পর। তিনি বলেছেন যে চীনের সাথে কানাডার কোনো এই ধরনের কোনো বাণিজ্য চুক্তি হয়নি, কিংবা এই ধরনের কোনো যে কথাটি প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ উত্থাপন করেছেন যে তারা গোপনে চুক্তি স্মারক করেছে, এমন কোন চুক্তি কানাডার সাথে চীনের হয়নি। এবং তিনি বলেছেন যে তারা এবং চীনের সাথে কোনো ধরনের ফ্রি ট্রেড ডিল করার আগ্রহ কানাডার নেই, এমনটি আজকে মার্ক কার্নি তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকিটি দিয়েছেন সেটি আসলে তিনি মনে করেন, অর্থাৎ কানাডার প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি সেটি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা সেটি যুক্তরাষ্ট্র যাতে একটু শক্ত ভূমিকায় থাকতে পারে, কিংবা নেগোসিয়েশনের ব্যাপারে দর কষাকষি যেটাকে আমরা বলে থাকি, এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানটাকে আরো শক্তিশালী করার একটি উপায় হিসেবে তিনি চীনের সাথে কানাডার এই ফ্রি ট্রেডের সন্ধান খুঁজে পেয়েছেন। কিন্তু আসলে সেই ধরনের কোনো চুক্তি চীনের সাথে কানাডার হয়নি এবং হবার কোনো সম্ভাবনাও নেই, তেমনটি তিনি আজকে জানিয়েছেন। এবং আরেকটি কথা কার্নি বলেছেন যে চীনের সাথে তার সাম্প্রতিক যে কথাবার্তা হয়েছে এবং যে বিষয়ে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু সেক্টরে চীনের পণ্যের উপরে পারস্পরিক ট্যারিফের ব্যাপারে কমানো যায় কিনা সেই বিষয়ে তারা আলাপ করছেন। কোনো ফ্রি ট্রেড ডিল নিয়ে তাদের কোনো কথা হয়নি এবং এই ধরনের কোনো সম্ভাবনা নেয়নি। এবং আরেকটি কথা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে চীন ফ্রি কান্ট্রি কানাডাকে নিজ করায়ত্তে নিয়ে যাচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে, সেই মন্তব্য সঠিক নয়। এবং আরেকটা বিষয় যেটি বলা হচ্ছে যে আজকে একজন বস্টন ভিত্তিক ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি তিনি আজকে একটি নতুন আদেশ জারি করেছেন, যে আদেশের মাধ্যমে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাইডেন প্রশাসনের সময় একটি মানবিক প্যারোল দেওয়া হয়েছিল। এই প্যারোলটি হচ্ছে যাদের আত্মীয় স্বজন যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা গ্রিন কার্ডধারী, তাদের আত্মীয় স্বজনকে তাদের ভিসার মাধ্যমে আনতে গেলে দীর্ঘ সময় লাগে। কিন্তু তারা যদি তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের এবং ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন তাহলে তাদেরকে এক ধরনের প্যারোলের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেওয়া হবে, এবং তার পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নাগরিকের সাথে আত্মীয়তার সূত্রে ধরে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং পরবর্তীতে নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই ধরনের একটি সুযোগ সৃষ্টি করা হয়েছিল, যেটাকে যে লিগ্যাল যার মাধ্যমে প্রায় 8,400 মানুষকে কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেওয়া হয়েছিল প্যারোল ভিত্তিকে। এবং এই দেশগুলি হচ্ছে সেই দেশগুলি মোটামুটি দক্ষিণ সাউথ আমেরিকার দেশ কিউবা, হেইটি, কলম্বিয়া, ইকুয়েডর, এল সালভাডর, গুয়াটেমালা এবং হন্ডুরাস। এই সমস্ত দেশ থেকে যাদের আত্মীয় স্বজনরা যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা গ্রিন কার্ডধারী তাদেরকে ভিসা প্রসেসিং এর আগেই যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেওয়া হয়েছিল। তার কারণ তাদের ভরণ পোষণের দায়িত্বভার তাদের যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী আত্মীয়রা গ্রহণ করবেন এমন প্রতিশ্রুতির পরে দেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন সেই সুযোগটি বাতিল করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেই উদ্যোগের বিরুদ্ধে
বিপক্ষে অবস্থান নিয়েছেন বোস্টন ভিত্তিক ডিস্ট্রিক্ট জাজ, ফেডারেল জাজ ইন্দিরা তালোয়ানি। এর ফলে প্রায় ৮,৪০০ মানুষ যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বর্তমানে প্যারোলের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সে আদেশটি কার্যকর করা হয় তাহলে তাদের স্ব দেশে ফিরে যেতে হবে। বিচারক ইন্দিরা তালোয়ানি সেই পর্যায়টি থামিয়ে দিয়েছেন সাময়িকভাবে হলেও। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এটি উচ্চ আদালতে আপিলস কোর্টে আপিল করতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে যদিও। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন অ্যালেক্স পেটির হত্যাকাণ্ডের পর তার একজন সতীর্থ তার জন্য একটি GoFundMe তহবিল সংগ্রহের চেষ্টা করেছেন অ্যালেক্স প্যাটির পরিবারের জন্য। ৩৭ বছর বয়স্ক মিনেসোটার ভেটারান্স হসপিটালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মানবতা মানবতার কর্মী, সেবা প্রদানকারী নার্স, ইন্টেনসিভ কেয়ার ইউনিটেই সেবা প্রদান করার জন্য যিনি বিশিষ্ট হিসেবে চিহ্নিত হয়েছিলেন সে হাসপাতালে, সেই অ্যালেক্স পেটি হত্যাকাণ্ডের পর তার এক বন্ধু সতীর্থ তার জন্য GoFundMe করেছিল এবং গতকাল বিকেল ৫টা পর্যন্ত সেই GoFundMe $1 মিলিয়ন জমা পড়েছে এবং সেই GoFundMe-তে তার বাবাকেও, যারা এই GoFundMe তহবিলের বেনিফিশিয়ারি হবেন তাদের মধ্যে তার সেই অ্যালেক্স প্যাটির বাবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার চেয়ে সতীর্থ মাত্র $20,000 লক্ষ্যমাত্রা নিয়ে এই GoFundMe তহবিলটি শুরু করেছিলেন সামাজিক মাধ্যমে। গতকাল বিকেল ৫টা পর্যন্ত সেখানে $1,30,000 জমা পড়েছে, সর্বশেষ যে তথ্যটি আমি পেয়েছি। এবং এবং প্রায় ২ দিনে একজন মানুষের জন্য $1 মিলিয়ন অনুদান সংগ্রহ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত দ্রুত কারোর জন্য এত বেশি অর্থ অনুদান হিসাবে জমা পড়েনি। এবং তার যে আবেদনটি করেছেন তিনি হচ্ছেন কিথ এভার্স এবং তিনি এই উদ্যোগটি গ্রহণ করেছেন অ্যালেক্স প্যাটির পরিবারের সহায়তার জন্য। বাফালো শহরের মেয়র যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন দিন কয়েক আগে, শন রায়ান, তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে বাফালো সিটি প্রশাসনের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান, কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা বাফালোতে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের অভিযানে কোনো প্রকার সহায়তা প্রদান করবে না। এই বিষয়ে তিনি একটি নির্বাহী আদেশও জারি করেছেন। আপনারা জানেন যে বাফালো হচ্ছে একটি সীমান্তবর্তী শহর এবং সেখানে আইসের অভিযান অহরহই হয়ে থাকে। ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের শক্তিশালী অফিসও সেখানে রয়েছে। তা সত্ত্বেও নতুন দায়িত্বপ্রাপ্ত মেয়র শন তিনি আজকে শন রায়ান তিনি এই ঘোষণাটি দিয়েছেন নির্বাহী আদেশের মাধ্যমে যে বাফালো সিটি প্রশাসনের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী বাফালোতে আইসের অভিযানে কোনো প্রকার সহায়তা প্রদান করবেন না। একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন যে নিউ ইয়র্ক সিটিতে মেয়র মামদানির প্রথম এই তুষারপাত এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের যে পর্যায়টি ছিল তাতে ৭ জনের মৃত্যু ঘটেছে এবং এতে অনেকেই মেয়র মামদানির একটি সিদ্ধান্তকে দায়ী করছেন। তিনি বলেছেন যে সাধারণত অতীতে দেখা যেত যে যখনই নিউ ইয়র্কে শৈত্যপ্রবাহের ঘোষণা দেওয়া হতো কিংবা শৈত্যপ্রবাহের ব্যাপারে সতর্ক করা হতো তখন সিটি প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের রাস্তাঘাটে যারা ক্যাম্প সৃষ্টি করে কিংবা কার্ডবোর্ডের মাধ্যমে অস্থায়ী বসবাস তৈরি করে সেখানে থাকতেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হতো। মেয়র মামদানি দিন কয়েক আগে নির্দেশ জারি করেছেন কাউকেই তাদের সেই সমস্ত অবস্থান থেকে সরানো যাবে না এবং এর প্রত্যক্ষ প্রতিক্রিয়াতে প্রচন্ড শীতে ৭ জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত এবং এতে মেয়র মামদানি তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। নিউ ইয়র্ক সিটির অ্যাপার্টমেন্ট বাসিন্দাদের জন্য একটি সুখবর, নিউ ইয়র্ক সিটির একটি নতুন আইন কার্যকর করা হচ্ছে। সেটি হচ্ছে যে আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিটি বাড়ির মালিক কিংবা অ্যাপার্টমেন্টের মালিককে তাদের ভাড়াটিয়াদের প্রত্যেকটি কামরায় এয়ার কন্ডিশনিং স্থাপন করতে হবে, এয়ার কন্ডিশন স্থাপন করতে হবে এবং এটি বাড়িওয়ালা কিংবা ল্যান্ডলর্ডের বাড়ির মালিকের অর্থায়নে। তবে এই এয়ার কন্ডিশনিং এর এই বৈদ্যুতিক বিল কিন্তু ভাড়াটিয়াকে প্রদান করতে হবে। তবে এক ধরনের বাড়ির মালিকরা কিংবা এতে একটু অব্যাহতি পাবেন, তারা হচ্ছেন সিটির, অবশ্য সেটি NYCHA, নাইচা, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি যতগুলো ভবন রয়েছে সেগুলিতেই এয়ার কন্ডিশনার বসানোর কোনো বাধ্যবাধকতা থাকবে না। তবে এয়ার কন্ডিশনিং বসানোর জন্য
আবেদন করতে হবে ভাড়াটিয়াদের, এবং সেই আবেদন মঞ্জুর হওয়ার ৬০ দিনের মধ্যেই এই অ্যাপার্টমেন্ট মালিক কিংবা ভাড়াটিয়া ল্যান্ডলর্ড তাদের সেই অ্যাপার্টমেন্টে এয়ার কন্ডিশনিং বসিয়ে দেবেন। তবে এতে বেশ কিছু ল্যান্ডলর্ড ক্ষুব্ধ হয়েছেন এবং তারা এর সমালোচনাও করেছেন। তারা বলেছেন যে এতে অহেতুক ব্যয় বাড়বে এবং এটি সবসময় করা সম্ভব হবে না। তার কারণ অনেক অ্যাপার্টমেন্ট এবং বাড়ি দীর্ঘদিন পূর্বে নির্মিত। সেগুলোতে শুধু একটি এয়ার কন্ডিশনার বসিয়ে দিলেই চলবে না। সমস্ত বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহের যে ব্যবস্থাটি, অর্থাৎ ইলেকট্রিসিটির প্রবাহের যে ব্যবস্থাটি রয়েছে সেটিও পরিবর্তন করতে হবে। তা না হলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে গৃহে আগুনও লেগে যেতে পারে যদি খালি প্রত্যেক কামরায় একটি করে এয়ার কন্ডিশনার বসিয়ে দেওয়া হয়। তো এই ব্যাপারে অবশ্য এখনো কোনো মন্তব্য সিটি প্রশাসন কিংবা সিটি কাউন্সিল থেকে করা হয়নি। তবে আইনটি পাস করা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে একটি করে প্রত্যেক ভাড়াটিয়ার বাড়িতে কামরায় একটি করে এয়ার কন্ডিশনার বসিয়ে দিতে হবে। এটা রেন্ট কন্ট্রোল অ্যাপার্টমেন্ট কিংবা রেন্ট কন্ট্রোলের বাইরে যে সমস্ত অ্যাপার্টমেন্ট গুলিতে সেগুলির ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র নাইসা NYCHA হাউজিং এর ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো রেন্ট কন্ট্রোলে যারা আছে এদের বাড়িতেও কি এয়ার কন্ডিশন লাগাতে লাগাইতে হবে। হবে? ইয়েস, ইয়েস। সো এটা কি প্রত্যেক রুমে রুমে না একটা এয়ার কন্ডিশন মাত্র? না, প্রত্যেক রুমে রুমে বলা। সো প্রত্যেক রুমে এবং রুমে আরেকটি সে তথ্য অ্যাবাউট আমি 2 দিয়ে রাখি। বেডরুম, 1 সিটিং রুম। আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যেই জন্য এই আইনটি পাশ করা হয়েছে, যে নিউ ইয়র্ক শহরে আমরা অনেকেই জানি না জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত অফিসিয়ালি সরকারিভাবে সামার টাইম, এবং এই সময় নিউ ইয়র্কে প্রচুর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। অনেকে কুলিং সেন্টার খুলতে হয় এবং সে কুলিং সেন্টারও কিন্তু এই সমাধান দেন, এবং অনেকেই হয়তো অবাক হবেন এই তথ্যটি জেনে যে যে তথ্যটি এই এয়ার কন্ডিশনিং ব্যবস্থা সৃষ্টি করার, এয়ার কন্ডিশনার বসানোর জন্য প্রভাব ফেলেছে। সেটি হচ্ছে যে প্রতি বছরে গড়পড়তায় নিউ ইয়র্ক শহরে প্রায় আমি একটা হিসাবে দেখলাম যে প্রায় ৮ শতাধিকের মতো মানুষ নিউ ইয়র্ক শহরে এই 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 উষ্ণতার কারণে, আগুন কিংবা প্রচন্ড তাপের কারণে মৃত্যুবরণ করে থাকেন। মানে হিট স্ট্রোক এবং যেটাকে বলে আর কি। আরেকটা জিনিস বলে রাখি, নিউ ইয়র্ক সিটিতে ঐতিহাসিকভাবে জানিয়ে রাখি যে ১৯১৮ সাল থেকে নিউ ইয়র্ক সিটিতে হিট, অর্থাৎ অ্যাপার্টমেন্ট গুলিতে হিট প্রবাহ বাধ্যতামূলক করা হয়েছে ১৯১৮ সাল থেকে। যদিও এখনো অনেক অ্যাপার্টমেন্টেই কিংবা বাড়িতে হিটিং সিস্টেমটি পর্যাপ্ত নয়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িওয়ালা যারা তাদের কি ভাড়া বাড়াতে পারবে না বাড়াতে পারবে না? হিট রেন্ট কন্ট্রোল অ্যাপার্টমেন্টে তারা বাড়াতে পারবেন, কিন্তু রেন্ট কন্ট্রোলের বাইরে যে অ্যাপার্টমেন্ট আছে সেখানে এয়ার কন্ডিশনার লাগানোর জন্য তারা ভাড়া বাড়াতে পারবেন না। তো রেন্ট কন্ট্রোল অ্যাপার্টমেন্টে যদি এয়ার কন্ডিশন লাগানো হয় তাহলে ভাড়া বাড়াতে পারবে। এন্ড রেন্ট কন্ট্রোল এবং রেন্ট স্টাবিলাইজ দুইটি ব্যাপার আছে কিন্তু এখানে। মূলত বলা হচ্ছে রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্ট গুলোর ভাড়া বাড়ানো যাবে। সো ভাড়া কত পার্সেন্ট বাড়বে? এটা তারা বলেনি, এটা এখনো নির্ধারণ করা হয়নি। সো একটা হতে পারে যে হয়তো বাড়িওয়ালা বলতে পারে যে তোমার যে ইনস্টলেশন কস্ট এন্ড দি এয়ার কন্ডিশন কস্ট এটা তুমি বহন করবা, তোমাকে মাসে মাসে আমরা এটা সামথিং না, সেটাও হতে পারে। তবে এটা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া এর মধ্যে একটা অ্যারেঞ্জমেন্টে এটা সম্ভব, এই প্রক্রিয়াটি সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তবে এটা তাহের যে কথাটা বাড়ির মালিকরা খুব গুরুত্বের সাথে বলেছে, এটা হচ্ছে অনেক বাড়িতেই ইলেকট্রিসিটি প্রবাহের যে সিস্টেম, কারেন্ট মানে ওয়্যারিং যে সিস্টেম, এটি খুবই অপ্রতুল এবং এই ধরনের লোড নেওয়ার জন্য পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে তারা এয়ার কন্ডিশনিং রুমের জানালার মধ্যে বসিয়ে দিলেই হবে না, এবং যেই কাজটা আমরা অনেকেই ভুলবশত করে থাকি। আমারে আমরা অনেকেই লক্ষ্য করেছেন যে একটা এয়ার কন্ডিশনার ১০০, ২০০, $২৫০ দিয়ে কিনে ২ রুমে ২টা ৩টা লাগিয়ে দেই এবং একসাথে চালানো শুরু। হঠাৎ করে দেখবেন শর্ট সার্কিট হয় কিংবা লাইন চলে যায়, পাওয়ার চলে যায়, এবং এটাই কিন্তু আরেকটা বড় সমস্যা হিসেবে দেখা দিবে। কারণ আপনার যদি পর্যাপ্ত কারেন্ট প্রবাহের জন্য ওয়্যারিং না থাকে তাহলে এয়ার কন্ডিশনার বসিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না।
তারপরে হলো যে আপনার গ্রিন হাউস এফেক্ট, এটার এই যত বেশি এয়ার কন্ডিশন, এটার একটা ব্যাপার অবশ্যই আছে। রাইট, এটার তো গ্রিন হাউস এফেক্ট সবচেয়ে বেশি হবে। এবং যে কি বলছেন ইব্রাহিম আজকে সাহেব, 8 জন, জি সামার তো দেরি আছে, এয়ার কন্ডিশন নিয়ে চিন্তা আজকে করবেন, পরে করবেন, আরো সময় পাবেন। আজকে যে মানুষ মারা গেল 8 জন, আপনারা গ্রেসি মেনশনে থাকবেন, আর আপনি এখানে বসে মানে ওম দিয়া দিয়া আমরা আলোচনা করতেছি। এটা এরা হোমলেস দিয়ে মানুষ না, আপনারা না বললেন এটা সমাজতন্ত্র হয়ে যেতেছে নিউ ইয়র্ক, যে নিউ ইয়র্কের মানুষ কোনো রাস্তায় থাকবে না, নিউ ইয়র্কের মানুষ মানে একটা সাম্যের সমাজে যাবে, নিউ ইয়র্কের মানুষ কম মূল্যে বাড়ি বাড়াতে থাকবে। মানে এই 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 1 মাসের মধ্যেই তো মানুষ মারা গেল। ইট ইজ এ বিগ ফেইলিয়ার। এই যারা এতদিন মানে চিৎকার, মানুষের মৃত্যু কোনো কোনো কিছু দিয়ে জাজ করার তো সুযোগ নাই। কেউ গুলি করে মানুষ মারতেছে, একজন মরছে, আর কেউ আপনার বরফ দিয়ে মানুষ মারতেছে আপনার নেগলিজেন্সের কারণে। দুইটাই সমান। ওই মিনিয়াপলিসে যে 2 জন মারা গেছে, তাদের রক্ত যেমন, এখানে যে হোমলেস যে মারা গেছে তারও তারও জীবনের মূল্য কি? এটা নিয়ে চিৎকার নাই কেন? আপনি সবকিছুর মধ্যে কম্পেয়ার করেন কেন, আমি জিনিসটা বুঝলাম না। না, compare কেন করবো না? মানুষের- ইব্রাহিম চৌধুরী ইজ রাইট, জি। ইব্রাহিম চৌধুরী ইজ কারেক্ট। কারণ মানুষের মূল্য সবাই সমান। যখন এইটা ঘোষণা করা হয়েছিল তখনই বোঝা গেল। আচ্ছা ভাই, একটা লোক, এদেশের নিয়ম আছে যে আপনি ইচ্ছা করলে মৃত্যু গ্রহণ করতে পারেন, হাসপাতালে যেও আপনাকে সাহায্য করা হবে, কিন্তু একটা লোক বাধ্য হয়ে রাস্তায় ঘুমাচ্ছে, আপনি তার কি অধিকার দিচ্ছেন যে সে ওখানে মারা যাক? মামদানির কিচ্ছাটা তাই। আপনি যে ইলেকট্রিসিটির কথাটা এটা বললেন ভাই সাহেব, বড় বড় গলায় বলছেন, আপনি কি জানেন প্রতি বছর আমি নিজে লেটার পাই, আপনারাও পেয়ে থাকেন, ভাই তুমি এসি এটা কোনো ক্রমেই বেশি খরচ করো না, কম করো, যদ্দূর পারো কম করো। তুমি 65 এর বেশি টেম্পারেচারে যেও না, তোমার যে কোনো সময় ফেলিওর হতে পারে। প্রত্যেকটা সিস্টেমে এরকম। তো এখন ফেলিওর হলে ঢাকা, নিউ ইয়র্ক সিটি আউট অফ ইলেকট্রিসিটি হয়ে যাবে, মামদানি উইল বি হ্যাপি, কারণ আপনাকে অধিকার দেওয়া হয়েছে। ওনার ইলেকশনে অনেকগুলো কথাবার্তা হয়েছে যেগুলো মিনিংলেস। এগুলো উনি এই যেমন এখনই ধরা পড়ে গেল 7-8 জন মারা গেছে, আরো অনেক অসুস্থ হয়ে পড়ে থাকবে এরপরে প্রত্যেকটা ক্ষেত্রে। কেন উনি একটা কাজ করলেই তো হয়ে যায় ভাই? গ্যাস, হিট, হট ওয়াটার, ইলেকট্রিসিটি, এখানে আপনি তো গ্যাসের বিলটা কমিয়ে দিতে পারেন। আপনি গত সামারে বাড়িয়েছেন 21%, আপনি 23% আপনি ইলেকট্রিক বাড়িয়ে দিয়েছেন মহম্মদ, আপনি প্রপার্টি ট্যাক্স বাড়াচ্ছেন প্রত্যেক বছর। আপনি এই ধরনের নির্যাতন করার কে? এগুলো সমস্ত বুমেরাং হয়ে আসবে। দিস ম্যান ইজ ডুমড টু বি ফেলিওর। আনফরচুনেটলি, যদিও আমরা তাকে ভোট দিয়েছি। সিম্পল ইকোনমিক্স, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান নট রান দি কান্ট্রি। যে আপনি সরাতেই পারবেন না। লোকটা ঘরে কামছে, আমার বাড়ির পাশে কখনো ছিল না হোমলেস। এখানে আমি দেখছি পাকসুলোপে যে ভাই 15-20 জন রয়েছে, কি ভাই বলার ইয়ে মতো নাই। প্রত্যেকে এই ঠান্ডার ভিতরে ভিক্ষা করছে, কষ্ট করছে, ঠান্ডার ভিতরে একটা কাপড় গায়ে দিয়ে। এটা কি পাগলামি না? এটা কিসের অধিকার? মৃত্যুর অধিকার। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে কিভাবে উনি করবেন। আপনি দেখেন, আরেকটা জিনিস আমি বলি, আজকাল কিন্তু যে সমস্ত বাড়িতে নতুন তৈরি হচ্ছে অ্যাকর্ডিং টু ল, সেখানে কিন্তু তারা গ্যাস দেয় না, তারা দিচ্ছে কি জানেন? ইলেকট্রিসিটি। অল হিট, হট ওয়াটার, ইলেকট্রিসিটি, এভরিথিং বেসড অন ইলেকট্রিক্যাল গ্রিড, ইলেকট্রিক্যাল। আপনি কি হিসেব করেছেন? আপনার কোনো রিসার্চ আছে যে কতগুলো এটা করা হবে, কি পরিমাণ ইলেকট্রিসিটি আপনি জেনারেট করবেন, আপনি কোথা থেকে দেবেন? রুম টেম্পারেচার কমানোর জন্য আপনার এসি, এসির দাম হচ্ছে 150 টাকা। এটা সবাই দিতে পারে, কিনতেও পারে। যদি ইলেকট্রিক যে খরচটা অনেক সময় টেনান্ট বহন করতে পারে না, কারণ এটি হিউজ কনজাম্পশন ডিউরিং দি সামার টাইম, বেসড অন মাই এক্সপেরিয়েন্স। তো সেখানে তারা হয়তো করে অনেক সময় রুম টেম্পারেচার জন্য আপনার এসি ঠিক ওইভাবে উইন্ডোতে না দিয়ে ওদের ভিতরে একটা এসি দেয়, ওতে কিছুটা সাশ্রয় হয়। তো এই জিনিসগুলো চিন্তা করতে হবে। হুট করে পপুলারিটি গেইন করলে তার মারাত্মক, এটা বড় শহর ভাই, আপনি এতগুলো বড়র কথা বলছেন, লক্ষ লক্ষ মানুষের কথা বলবেন, এবং সেখানে আপনার হুটহাট করবেন। এটা যদি সম্ভব হতো তাহলে আগের মেয়র, বিশেষ করে ব্লুমবার্গ, অনেক আগে এটা ঠিক করতে পারতো। Thank you যে so লোকটা much. মাত্র $1, 1 টাকা নিত, মানে তার হচ্ছে বেতন, এটা নিত, তো সেই লোকটা অনেকগুলো ভালো কাজ করেছে। Thank you. সুতরাং আমরা মনে হয় যে আমাদের এখনো দেখতে হবে যে মামদানির
যে আহ, আহ, কর্মসূচি, এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠবে ইন দি ফিউচার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, ডক্টর মাসুদুর রহমান, আমাদের সাথে আছেন বিশিষ্ট অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমাদের সাথে আছেন মেরি জুবায়দা, আমাদের সাথে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর শওকত আলী এবং গার্থ মার্চেন্ট রাবাই, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত জরুরি খবর আছে একটা, সেটা হচ্ছে যে আপনাদের গ্রিন কার্ড থাকলে আপনারা কি সেফ, এই বিষয়টি আজকে আলোচনা করবেন মীর মিজানুর রহমান এবং ডক্টর মাসুদুর রহমানের কাছে অনেকগুলো ইম্পর্টেন্ট খবরও আছে। ডক্টর শওকত আলীর কাছে আজকে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, বাট একটা জিনিস আগে জেনে নিই একটু, যেটা আমরা একটু শর্টে জেনে নেব, যে আমাদের সাথে আছেন মেরি জুবায়দা এবং মিস্টার গার্থ, দুজনকে ওয়েলকাম। মিস্টার গার্থ এজ ওয়েল। সো মেরি জুবায়দা, আপনার কাছে জানতে চাই যে আপনারা আজকে আপনাদের ক্যাম্পেইন থেকে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে যে ডিস্ট্রিক্ট 36, যেটা অ্যাস্টোরিয়া লং আইল্যান্ড সিটি, এখানের যে আর্লি ভোটিং সেন্টার যেগুলো, এই সেন্টারে আপনারা একটা প্রশ্ন তুলেছেন যে একটি সেন্টার আউটসাইড অফ দ্য ডিস্ট্রিক্ট, আর বাকি যে তিনটা আছে এই তিনটাও সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ যারা, তাদের থেকে অনেক দূরে। মানে আপনাদের যে প্রেস রিলিজের যে যে আপনাদের যে বিষয়টি ইন্ডিকেট করা হয়েছে তা হচ্ছে যে তারা যাতে ভোট দিতে না, নিম্ন আয়ের মানুষদেরকে ভোট থেকে বঞ্চিত করার জন্য উদ্দেশ্য প্রণীতভাবে ভোট কেন্দ্র অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে। ওকে, সো ক্যান ইউ জাস্ট এক্সপ্লেইন এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড? আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়টা আমাদের সবার সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের যে ম্যাপ, সেই ম্যাপ অনুযায়ী আমাদের 3টা নাইচে হাউজিং আছে, পাবলিক হাউজিং এর মধ্যে কুইন্সব্রিজ হচ্ছে গিয়ে সমস্ত নেশনের মধ্যে সবচেয়ে বড় পাবলিক হাউজিং ডেভেলপমেন্ট। এখানে 96টা বিল্ডিং, আর টোটাল 3টা নাইচে হাউজিং মিলায় আমাদের আছে 149টি বিল্ডিং। তো সরি, আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো এই নাইচা হাউজিংটা আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে কুইন্সের শেষ মাথা, আমাদের মানে ওয়েস্টার্ন সাইড যেটা। এরপরই আমাদের পরেই হচ্ছে গিয়ে কি বলে ইস্ট রিভার স্ট্রেট, যেটা সেই কি বলে ওয়াটার বডি। তো আমরা হচ্ছে গিয়ে শেষ মাথায় কুইন্সের। সো এই ওয়েস্টার্ন সাইডে আমাদের কোনো ভোট কেন্দ্র নেই, মিডলেও নেই, আছে শুধুমাত্র ইস্টার্ন বর্ডারগুলিতে, এবং একটা কেন্দ্র আছে আরও বেশি ফার্দার ইস্টে, যেটা ডিস্ট্রিক্টেরও বাইরে। যে আমাদের এই যে আপনাদেরকে মানে কি বলে এটাকে, প্রেস রিলিজে আমি একটি পিকচার শেয়ার করেছি আমাদের ডিস্ট্রিক্টের, এবং লোকেশনগুলিও শেয়ার করেছি কোথায় কোথায় এই পোল সেন্টারগুলি আছে। 4টার মধ্যে একটা হচ্ছে একেবারেই বর্ডারের উপরে 1 কোটি স্কোয়ারে, আরেকটি হচ্ছে গিয়ে মিউজিয়াম অফ মুভিং ইমেজ, যেটা কয়েকটা ব্লক শুধু ইনসাইড দ্য ডিস্ট্রিক্ট। কেবলমাত্র অ্যাডভান্স ম্যাশনিক টেম্পল যেটা, সেটা হচ্ছে গিয়ে উইদিন দ্য ডিস্ট্রিক্ট প্রপারলি। আর হেলেনিক সোসাইটি যেটা, ফেডারেশন অফ হেলেনিক সোসাইটিজ অফ গ্রেটার নিউ ইয়র্ক, এটা একেবারে বহু ব্লক ডিস্ট্রিক্ট থেকে বাইরে, এবং সেই বাইরে কিন্তু ওয়েস্টার্ন বাইরে না, ইস্টার্ন বাইরে। সো ফলে আমাদের যারা এই পাবলিক হাউজিংয়ের বাসিন্দা, বিশেষ করে আমাদের এল্ডারলি, তারপরে ওয়ার্কিং ক্লাস, লো ইনকাম কমিউনিটিস, এবং পিপল উইথ ডিসেবিলিটিস, যাদের এডিএ অ্যাক্সেসিবিলিটি নিডস আছে, তাদের জন্য এই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায় অনেক লম্বা পথ, যে অর্থের ব্যাপার থাকে, শারীরিক সক্ষমতার ব্যাপার থাকে, এভাবে অত দূরে যে ভোট দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। যে গত পরশুদিন, যেটা স্যাটারডেতে, প্রথম ভোটিং ডেতে যে ভোটটা গ্রহণ হয়েছে, সেটাও কিন্তু আমাদের এই কনসার্নটা কি জাস্টিফাই করে। যেমন ধরেন, যে দুটি সেন্টার আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে মোটামুটি, সেই দুটিতে কিন্তু 235 করে ভোট পড়েছে, আর যেটা বর্ডারে এবং বর্ডারের বাইরে, সেখানে ভোট পড়েছে কিন্তু একটা 50টি আর একটা মাত্র 62টি, মানে 50 এবং 62। সো বুঝতেই পারছেন যে মানুষ এই বর্ডারের বাইরে যে বা দূর দূরান্তে যে ভোট কীভাবে দেবে তারা। এখানে বর্ডারে যেটা, সেটা ডিস্ট্রিক্টের মধ্যে একটুখানি, আর বাকি পুরোটা মানুষ যদি ভোট দিতেও এসে থাকে, তারা এই ডিস্ট্রিক্টের বাসিন্দা না, হয়তো জানতে পেরেছে তারা ভোট দিতে পারবে না, ভেবে চলে গেছে। তো ভোটিং ডেমোক্রেটিক প্রসেসটা এই মানে পোল লোকেশনগুলি এমন জায়গায় করা উচিত যেখানে সর্বস্তরের মানুষরা এসে ভোট দিতে পারে। বিশেষ করে সুবিধা বঞ্চিত কমিউনিটির কথা মাথায় রেখেই পোল সেন্টারগুলি নির্ধারণ করা উচিত। অথচ আমাদের এখানে পরিপূর্ণ অন্য রকম হয়েছে, যেখানে সুবিধা বঞ্চিত মানুষের জন্য আরও কঠিন করা হয়েছে। আমাদের রিজ সেটেলমেন্ট যেটা সার্ভিস সেন্টার, সেইখানে কিন্তু হিস্টোরিক্যালি বহু যুগ যুগ ধরে সেখানে ভোট
ভোট গ্রহণ চলে। এখানে দিলে পুরো ডিস্ট্রিক্টের মাঝখানে হতো, প্লাস নাইচা হাউজিংয়ের সবাই এখানে ভোট দিতে পারতো। সেটা না করে দেওয়া হয়েছে ওয়ান কোর্ট স্কোয়ার, সেটা হচ্ছে কি একেবারেই ডিস্ট্রিক্টের শেষ মাথা এবং ওখান থেকে ডিস্ট্রিক্ট শুরু। তো এই জিনিসগুলি আমাদের নাইচা হাউজিং যারা রেসিডেন্ট তারাও এখন খুবই ত্যক্ত বিরক্ত যে কাদেরকে বেনিফিট করা হচ্ছে, শুধুমাত্র সাদা এবং যারা পয়সাওয়ালা মানুষ শুধু তাদের কথা চিন্তা করি কি কেবলমাত্র ভোট কেন্দ্রগুলি তৈরি করা হয়। তো আমাদের পক্ষ থেকে এই তিনজন ক্যান্ডিডেটের মধ্যে একমাত্র আমি সোচ্চার এ ব্যাপারে, এবং স্পষ্ট ভাষায় আমি গভর্নর এবং বোর্ড অফ ইলেকশনকে বলেছি যে সম্ভব হলে এটা পরিবর্তন করা হোক এবং আমাদের ডিস্ট্রিক্টে বিশেষ করে নাইচা হাউজিং যে রেসিডেন্টস তাদের কাছাকাছি অথবা এই হাউজিং কমপ্লেক্সের মধ্যে একটা পোল সেন্টার, অন্তত আর্লি ভোটিং পোল সেন্টার দেওয়া হোক, যাতে করে আমাদের এই কমিউনিটিটা একটু এই ডেমোক্রেটিক এই ভোটিংয়ে অংশ নিতে পারে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার গার্থ, ক্যান ইউ জাস্ট আনমিউট ইউর সাউন্ড? আর আপনাকে সাথে আরেকটা বলে নেই, আমাদের নাইচা কমিউনিটিতে কিন্তু শুধু কালো মানুষ, হিসপ্যানিক মানুষ এবং বাংলাদেশি আমেরিকানরা বসবাস করে মোস্টলি। সো তাদেরকে এই পুরো আর্লি ভোটিংয়ের যে কে বলে 24 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত বলতে পারেন এই সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এমন ঠান্ডা আবহাওয়া এরকম বইমাতা সুলভ ব্যবহার বা এরকম বৈষম্যমূলক কার্যক্রম কোনোভাবেই ওকে, সো আমরা আশা করি না। কালকে তো আবার ভোট শুরু হচ্ছে, রাইট? কালকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বোধহয় ভোট হবে, রাইট? জি জি, এই কালকে same এবং পরশু এই 4টা 2 দিন সেন্টারে 8টা পর্যন্ত। সেম 4টা সেন্টার। এনি মেসেজ দেখি মিস্টার গার্থের মধ্যে যদি পারে কিনা আনমিউট করতে। মিস্টার গার্থ, ক্যান ইউ আনমিউট ইউর সাউন্ড প্লিজ? Let me see. Yeah, can you hear me? I hear you, but your video been mute now. No. Something is happening. Oh, Okay, just go ahead. Yeah, now All right. we are hearing you. Please go ahead. no, you Oh, can hear me. yeah, Yes. good. Quick. And the reason why I'm doing this is that number one, we're calling for Governor Hochul to cancel this election and do it right. Number one, the Voting Rights Act is being violated in this 32nd Assembly District. First, foremost, the largest public housing complex in the country, Queensbridge, has 96 buildings, and the next largest is right next door to it, Ravenwood. Yet the Democratic Party chose not to give these people a polling site. They have to go all the way across town to vote. This sounds just like Georgia, when in Georgia they didn't want the black folks to vote, so that they sent them to other polling areas outside of their district. Yes, Governor Hochul, this is a violation of the Voting Rights Act, and you have to correct it, because those people are going to remember you when you run again for a re-election, because you cannot just violate the rules like this and you send them all the way across town to vote when they have the facilities in Niger to have a polling site, and you took it away from them, and then you create a polling site outside of the district, which violates the rules, because it could happen if there is another election in that district, but there's only one election, which is in the 36th Assembly District, and therefore you can't put a voting site outside of the district. Why didn't you put a voting site in Queensbridge or Ravenwood? They got a big community center, but you put it outside of the district. It's voter suppression and it's voter violation, and we need to put a stop to that, and we're going to raise that issue, and we're going to take it to court if necessary, because the simple fact, you cannot have a voting rights violation. This is why we're raising this issue, and we're raising it very seriously, because you're doing that to the African American community, and you should not do that. Let's get this straight. That's why we're here fighting for this. Thank you so much. Thank you, Mr. Garth Marchant. Thank you, Rabbi Garth Marchant, for your concern, and definitely I think the concerned authority, they will hear this and see what they can do. Mary Juwaid, anything else you want to add? Just 1 minute. আমি শুধু এটা বলবো যে যতক্ষণ গভর্নর কি করবে সেটা
গভর্নরের বিষয়, কিন্তু আপনারা যারা ভোটার আছেন আমাদের ডিস্ট্রিক্টে প্রচণ্ড ঠান্ডা থাকবে কালকে পরশু তারপরের দিনও, কিন্তু এই ঠান্ডায় যেন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ না করি বা আমাদের সম্ভাবনাকে নষ্ট না করি। আপনাদের যদি কারো যানবাহন দিয়ে সহায়তা প্রয়োজন হয়, ট্রান্সপোর্টেশন হেল্প দরকার হয়, আপনারা আমাদের ক্যাম্পেইনের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ঘরের কাছে যেয়ে আপনাদেরকে এনে ভোট কেন্দ্রে নিয়ে যাব এবং ভোট দেওয়ার পরে আবার আপনাদের ঘরে পৌঁছে দেব। এই ঠান্ডা যেমন আছে তেমনি একই সাথে এটাও সত্যি যে যারা ভোট দিবে অল্প কিছু মানুষ, তারাই কিন্তু এই ডিস্ট্রিক্টের কে নির্বাচিত হবে এই ভাগ্য নির্ধারণ করবে। খুবই অল্প ভোটে এটা নির্ধারিত হবে যে এই সুযোগটি আমাদের কমিউনিটির সবাই যেন গ্রহণ করে একটা ইতিহাস তৈরি করতে পারে। সারা নেশন এই ডিস্ট্রিক্টের দিকে তাকিয়ে আছে এবং এখানে এখনই সুবর্ণ সময়। আপনারা যদি কারো যদি আপনাদের ট্রান্সপোর্টেশন সহায়তা প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভোট কাকে দেবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে এবং ফিরে আসতে সহায়তা করব। থ্যাংক ইউ সো মাচ। কার সাথে যোগাযোগ করবেন? নাম্বার আছে কিছু আপনাদের? আপনাদের কারো নাম্বার আছে? না না, নাম্বার দেওয়া ভালো। আমাদের নাম্বার আপনাদের এই টেলিভিশনের কমেন্টে লিখে দেবো। এই মুহূর্তে আমার মুখস্থ নেই, আমার ফোনটা আমার হাতে নেই। আমাদের সাধারণত আমরা টেক্সট করি এবং ইমেল করি, সেখানে নাম্বারগুলি দিয়ে দিই। আমাদের জাভেদ ভাই, জাহাঙ্গীর ভাই এবং আবুতার আপনার নাম্বার দিয়ে দিতে পারেন। তো আমরা বিশেষ করে জাভেদ এবং মিস্টার জাহাঙ্গীর জাভেদের নাম্বার আমার কাছে আছে, আমি দিয়ে দিই 347-898-8383 अगेन এবং জাহাঙ্গীর। 347-898-8383 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিস্টার রাবাই, থ্যাংক ইউ রাবাই গার্থ মার্চেন্ট, অ্যান্ড থ্যাংক ইউ মেরি জুবাইদা আপনাকে। দর্শক আমাদের সাথে আছেন মাসুদ ভাই, দুইটা মিনিট সময় দেন, আমি একটা জরুরি বিষয় মিজান ভাইয়ের সাথে আলাপ করে নেই, বিকজ এখন জানেন ইমিগ্রেশন ইজ ভেরি হার্ড ইস্যু। মিজান ভাই, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি জানতে চাই যে প্রশ্নটি উঠেছে যে গ্রিন কার্ড যাদের আছে আর দে সেফ, তারা কি নিরাপদ? গ্রিন কার্ড থাকলেই কি আমরা নিরাপদ, না গ্রিন কার্ড থাকলেও আমরা মানে হিসাব করে চলা উচিত? আচ্ছা, ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি জি, থ্যাংক ইউ। আমি প্যানেলের অন্য সবার জন্য আমার সালাম রইল, শুভেচ্ছা রইল। ইন ইংলিশ, hi to everybody on the panel, including Mr. Gert, Mr. Merchant. Hi, Gert. So, and especially thanks for allowing me very soon, because I have another program. And what I'm আপনি বাংলায় বলতে পারেন, অসুবিধা নেই। বাংলায় বলি, হ্যাঁ, আপনি আমি বাংলায় first বলেন। হ্যাঁ, হাই বলে নিলাম। তো এবং আরেকটা কথা না বললেই নয়, আমাদের যে ম্যাডাম জুবাইদা আছেন, উনি ইলেকশন করতেছেন, এটা আমাদের একটা সৌভাগ্য যে আমাদের মধ্যে একজন এ ধরনের একটা প্রচেষ্টা নিয়েছেন। আগে উনি এই লাইনে অনেক কাজ করেছেন, ওনার জন্য আমাদের অল দ্য বেস্ট উইশেস। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আপনি একটা কথা জানতে হবে, সিটিজেন ছাড়া এখানে যারা আছেন, হ্যাঁ, তারা গ্রিন কার্ড হোল্ডার হোক, F1 স্টুডেন্ট হোক, ভিজিটার হন, হ্যাঁ, এখানে সবার নাম যুগ যুগ ধরে যেটা ছিল সেটা হচ্ছে এলিয়েন, ইনক্লুডিং গ্রিন কার্ড হোল্ডার্স। আচ্ছা, তো প্রেসিডেন্ট বাইডেনের সময় এই নামটা বদল করা হয়েছে, কিন্তু এখনো প্র্যাকটিক্যালি এভাবে ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে নন সিটিজেন। তো যারা সিটিজেন না, তারা বাকি সবাই যেহেতু এই একই ক্যাটাগরি, সুতরাং আমাদের এটা জানতে হবে যে গ্রিন কার্ড থাকলেও আমাদের অবস্থানটা কোথায়। আপনি বর্ডার ক্রস করে আপনি ইলিগালি প্রবেশ করেছেন, আপনি ভিজিট ভিসায় এসে বা F1 ভিসায় এসে ওভারস্টে করে ফেলেছেন, হ্যাঁ, সবার ওই একই অবস্থা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে হবে, ধরেন আপনার গ্রিন কার্ড আছে, পার্মানেন্ট রেসিডেন্স, এটার লিগ্যাল টার্মটা হচ্ছে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, LPR। আপনি যখন এই দেশের বাইরে বেড়াতে যাবেন, যে সময়ের জন্যই হোক না কেন, আপনি যখন ভিতরে প্রবেশ করতে নেবেন, এয়ারপোর্টে সাধারণত হয়, হ্যাঁ, কিন্তু আপনি যদি যে কোনো বর্ডার পোস্টে এন্ট্রি করতে নেন, আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইটস এ নিউ অ্যাডমিশন। এভরি টাইম ইউ আর কামিং ইন, ইটস এ নিউ অ্যাডমিশন। আচ্ছা, তো যাই হোক, ওকে, তো এই যখন অবস্থা, তখন তার মানে হচ্ছে, ধরেন আপনি বাইরে বেড়াতে গেলেন, অস্ট্রেলিয়া গেলেন কি বাংলাদেশ গেলেন, আপনি ভেতরে আসতে নিচ্ছেন, ইটস এ নিউ অ্যাডমিশন।
তো তখন যে জিনিসটা, এই আপনি যে প্রশ্নটা করলেন আমরা কি বিপদমুক্ত কিনা যাদের গ্রিন কার্ড আছে, ব্যাপারটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি। আমাদের বাংলাদেশিদের জন্য সৌভাগ্যক্রমে মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে ভদ্রলোক মানুষ, ক্রাইম তেমন নাই, যদিও এই ব্যাপারে আমি আসতেছি। সবচেয়ে বড় যেই সমস্যাটা হচ্ছেন, ওনারা গ্রিন কার্ডটা পেয়ে মোটামুটি এটা বাংলাদেশ যাওয়ার একটা ব্যবস্থা ছাড়া আর কিছুই এইভাবে দেখেন না বোধহয়। হ্যাঁ, সাথে সাথে বাংলাদেশ চলে যান, এবং তারপরে যেটা হয় এই 2-1 দিন বাকি থাকতে, হ্যাঁ, কোনো রকমে তারপর আবার ভেতরে চলে আসেন, আবার তারপরে কিছুদিনের মধ্যে আবার যান। তো এই যখন অবস্থা, যদি এটা একটা প্যাটার্ন হিসেবে দাঁড়িয়ে যায়, ইভেন যে জিনিসটা মেইনলি বলা হয় আপনি 6 মাস বাইরে থাকবেন, এই ধরনের একটা বর্ডার লাইনের ব্যাপার আছে, সেটা আমি আসতেছি। তো সেই যখন অবস্থাটা হয়, তখন যেটা হয় যে আপনি যদি দেখা যায় যে 5 মাস করে করে রেগুলার থাকতেছেন, 5.5 মাস করে রেগুলার থাকতেছেন, আপনি কি সেই বিপদে আছেন? দ্য আনসার ইজ ইয়েস। যদি যে কোনো সময় আপনি এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে যান, আপনি রেগুলার বাইরে যাচ্ছেন, এখানে 2-1 মাস থাকেন, এই যদি হয় আপনাকে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাওয়া হতে পারে। আপনি যখন এয়ারপোর্টে আসলেন, আপনি কাগজপত্র দিলেন, ওরা বাটন টিপলো, আপনাকে দের ইজ এভরি চান্স আপনাকে অন্য একটা রুমে নিয়ে যাবে। আচ্ছা, রুমে নিয়ে গেলে প্রথম যে জিনিসটা হচ্ছে, বাইরে যারা অপেক্ষা করছে আপনাকে অভ্যর্থনা জানাবে, বাসায় নিয়ে যাবে এটসেট্রা, তারা জানলো না যে আপনার কি হচ্ছে, অন্য সবাই বেরিয়ে যাচ্ছে, আপনি বের হচ্ছে না, ফলে একটা তটস্থ একটা অবস্থা সৃষ্টি হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন ওখানে বসে থাকবেন, হ্যাঁ, তখন অনেকেই দেখবেন ওই চেয়ারে বসিয়ে রেখেছে কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখছে, তখন আপনার মানসিক অবস্থাটা কী হবে বুঝতেই পারছেন। তো ফলে এই যে একটা অবস্থা, এগুলা অ্যাভয়েড করার একটা ব্যাপার আছে। আচ্ছা, তারপরে এতগুলো বসলেন, তারপরে কথাবার্তা শুরু হলো, হ্যাঁ, আপনি চাইলে আপনি ইন্টারপ্রেটার নিতে পারেন, এবং আপনি চাইলে তারা দিবে, এগুলো কথা। আচ্ছা, তো সেখানে যে জিনিসটা হয়, আপনি যদি এরকম রেগুলার বাইরে থাকেন, তখন এই প্রশ্ন উঠতে পারে আপনি আসলেই এখানে পার্মানেন্টলি থাকতে চান কি না। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হয়, অনেকেই আমরা যেটা জানি না, আমরা হয়তো এরকমের বাইরে মারপিট করি না, গুলি টুলি করি না, কিন্তু বাসার মধ্যে বা প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স কেস আছে, এটা আপনারা অনেকেই জানেন না, বা আমরাও, আমার মানে কোনো কারণে জানা হয়। হ্যাঁ, আমি এরকম দেখেছি প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স কেস আছে, মিনিং আপনি অ্যারেস্টেড হয়েছেন। হ্যাঁ, তো তো ফলে এই যাদের এরকমের বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যুজ আছে, বাসায় বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে এটা একটা খুব মোক্ষম একটা ব্যাপার, আমি এটা বলে দিচ্ছি। এটার ফলে আপনাকে যদি ওই ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যায়, আমি অবাক হব না। গ্রিন কার্ডটা রেখে, হ্যাঁ, ওই আপনাকে নোটিস টু অ্যাপিয়ার দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারে। তো যার ফলে আপনি যদি গ্রিন কার্ড নিয়ে এখানে আসেন, এরকম বাইরে থাকেন, ভিতরে আপনার কোনো অ্যারেস্ট রেকর্ড আছে, তো এই ধরনের বিভিন্ন কিছু আছে, ইভেন আরও অনেক কিছু আছে, যেমন আপনি অ্যারেস্টেড হন না পুলিশের মাধ্যমে, কিন্তু আপনি অমুক জায়গায় গিয়ে আপনি কিছু একটা চুরি করেছেন, সুধা বাংলায় বলতেছে, হ্যাঁ, মেসেজে গিয়ে কিছু শপলিফটিং করেছেন, সুন্দর শব্দ, কিন্তু সুধা বাংলায় কথা হচ্ছে চুরি। আচ্ছা, ইভেন যে জিনিসটা আছে, আপনি অ্যাকচুয়ালি চুরি করেন নাই, আপনি গিয়েছেন ইসের মাধ্যমে, ওই যে ক্যাশ রেজিস্টারের মাধ্যমে গিয়েছেন, ওরা সব কিছু করে নাই, কি যেন বলে, চার্জ করেন নাই, এটা ওদের ভুল, কিন্তু আপনাকে ওই যে যখন গেটে গেলেন, ওই যে আওয়াজ করে উঠলো, আপনি সেখানে রাগারাগি করলেন, হ্যাঁ, তো পুলিশ কল করতে পারে, যেটা হয়েছে আমার অনেক ক্লায়েন্টের। তারপর আরেকটা হচ্ছে, তারা ধরলো, পুলিশ কল করলো না, কিন্তু আপনি স্বীকার করলেন এবং ওই রেস্টিটিউশন একটা মানি দিয়ে আসলেন। তো এইভাবেই করে আপনি যতই বলেন যে আপনাকে হাত করা হয়তো পড়ানো হয় নাই, কিন্তু আপনার একটা রেকর্ড রয়ে গেছে। তো এইভাবে করে বেসড অন মানে ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিটিউড, এই ধরনের একটা আইনের আন্ডারে আপনাকে তারা ডিপোর্টেশন প্রসিডিংসে নিতে পারে। আর একটা কথা ইন জেনারেল জেনে রাখবেন, আপনি যদি এমন কোনো অপরাধ করেন যার সাজা 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হয় নাই, তাহলেই আপনাকে ডিপোর্টেশনে নেওয়া যায়, এটাকে বলে অ্যাগ্রাভেটেড ফেলনি। হ্যাঁ, পুরোপুরি ফেলনি না হলো আপনাকে ইমিগ্রেশন একটা লং লিস্ট অফ ক্রাইমস আছে, যার মাধ্যমে আপনাকে এই সিচুয়েশনে নিয়ে যাওয়া যায়। তো ফলে এই যে আপনি দেখতে পাচ্ছেন
যে একটার পর একটা আমি বলেই যাচ্ছি, মানে আপনি বিপদ মুক্ত কিনা সেটার উত্তর এখন আপনি বুঝবেন। হ্যাঁ, এখানে জি জি আরো আমি বলতে পারি, কিন্তু আমার মনে হয় এখানে সময়ের একটা ব্যাপার আছে। বা আপনি এভাবে ভদ্রতা করে থামাচ্ছেন না, আমি আপাতত থামলাম, যদি আপনার কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট আপনাকে অন্য সময় আমরা আবার আনবো এবং আরও ডিটেলস এই বিষয়ে কথা বলতে হবে। আজকে আর সময় হবে না, বাট উই হ্যাভ আচ্ছা, টু thank টক you. ডিটেলস অন ইট। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক দর্শক, আমরা এখন বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করব। বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের নির্বাচন, যুক্তরাষ্ট্র। আমাদের সাথে আছেন ডক্টর শওকত আলী, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং জনাব মাসুদুর রহমান। শুরু করি মাসুদ ভাই আপনাকে দিয়ে, আর এরপরে আলোচনা অংশ নেবেন সবাই। ডক্টর মাসুদ ভাই, আপনি আনমিউট করতে হবে আপনার সাউন্ড। শুরু করলে ইব্রাহিম ভাই দিয়ে শুরু করেন, একজন সাংবাদিক মানুষ। ওকে, না ওনার তাইলে কাছ থেকে- শওকত আলী ভাইকে দিয়ে শুরু করি, কারণ উনি তো হ্যাঁ, শওকত আলী উনি শুরু করেন। উনি আলোচনা করলে একদিকে চলে যাবে ট্রাম্পের পক্ষে, আমি ওই দিকে যেতে এখন চাচ্ছি না। হ্যাঁ, ট্রাম্প, that's right. উনি দেখছেন একটু আগে ওই যে মামদানির কথা বলতে গিয়ে কোন দিকে ট্রেনিং হ্যাঁ, ছিল, এগুলো আপনি বুঝতে হবে যে কোন দিকে যাচ্ছে জিনিসটা, রাইট? হ্যাঁ হ্যাঁ ডক্টর শওকত আলী, আপনি কি বাংলাদেশের নির্বাচনকে ওয়াচ করছেন? আপনি 2 মিনিট বলেন, তারপর আমরা আবার আপনার কাছে আসবো। বাট আপনার একটা জাস্ট হাউ ইউ আর ফিলিং অ্যাবাউট দি ইলেকশন। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আপনি আমার ছোট ভাই, আমার এক সময় রাজনৈতিক সতীর্থ ইব্রাহিম চৌধুরীকে এইভাবে কোণঠাসা করাটা আমার খুব একটা পছন্দ হয় না, যদিও আমিও তাকে ঠাসতে ঠাসতে অনেক সময় কোণায় নিয়ে যাই, আবার অনেক সময় রেস্কিউ করি। থ্যাংক ইউ ফর দ্যাট। আবার ইলেকশন তো হবে, সুন্দর হচ্ছে। এই নিয়ে অনেক কথা বলবে, স্বাভাবিক। 17 বছর আমরা কোনো গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি বিরাজ করিনি। ফলে প্রধান দুটি দল, যেটা আমরাকে জামাত জোট বলছে আর একটা হচ্ছে বিএনপি জোট বলছি, তারা অনেক সময় অনেক কথাবার্তা বলছে। এ নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই। এটি ইজ এ প্র্যাকটিস। এটাকে আমি বহু জায়গায় বলেছি গণতন্ত্রের প্রসব বেদনা। এটা সুন্দরভাবে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। শুধু একটা জিনিস লক্ষ্যের বিষয়, সেটা হচ্ছে যে জামাতের যে আগের যে ধরনের নীতি নির্ধারণের ভাবে তারা নিজেরা চলতো, সেটা তারা অনেকটা প্রাগমেটিক হয়েছে এবং উদারপন্থী ইসলামিক দলে পরিণত হয়েছে, যেটা আপনারা দেখেছেন মাত্র কিছুদিন আগেও ওয়াশিংটন পোস্টে তাদেরকে বলা হয়েছে যে এরা মডারেট ইসলামিক গ্রুপ। তো এটা একটা উত্তরণের একটা বিষয়। এবং তাদের দলের ভিতরে আপনি দেখেছেন হিন্দু, খুলনায় এই যে ভদ্রলোককে দেওয়া হয়েছে জামাতের পক্ষে, তিনি স্লোগান দিচ্ছেন এবং ভোট চেয়ে বাড়ছে। আমার মনে হয় ইট ইজ এ ভেরি গুড ওপেন আপ, যে একটা দল কট্টরপন্থী হয়ে না থেকে সবাইকে, যেটা ইসলামের সৌন্দর্য আমি মনে করি, সুতরাং তারা এটা করছে। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান প্রকৃত থেকে অনেক ম্যাচিওর পলিটিশিয়ান। তিনি অনেক গণতান্ত্রিক একটা পরিবেশে দীর্ঘদিন ছিলেন, অ্যাটলিস্ট 17 বছর। সেখান থেকে যাওয়ার পরও তিনি অনেকগুলো ক্ষেত্রে ঠিক লোকাল যে বিএনপির লোকজন যারা ছিল, ঠিক তাদের মতো না হয়ে একটু মডারেশনের ভিতরে তিনি চলে গেছেন। এটা তার অ্যাপ্রিসিয়েট আমরা করতে পারি। অবশ্য ট্রেডিং বিটুইন দি টু পলিটিক্যাল লিডার্স, স্পেশালি ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমানের ভিতরে এটা হচ্ছে, হয়তো বা আরো 2-1 সপ্তাহের ভিতরে এটা আরো এসকেলেট করতে পারে। তারপরও আমি মনে করি যে গণতান্ত্রিক চিন্তা চেতনার ক্ষেত্রে এটা আমাদের কিছু গ্রহণ করতে হবে, যেহেতু আমরা এটা কখনো দেখিনি। এটা হয়, আপনি যুক্তরাষ্ট্র দেখেন যে বাইডেন চলে গেছে কত আগেই, অথচ এখনো পর্যন্ত দেখেন ট্রাম্প তাকে গালাগাল দিয়ে যাচ্ছে। যেখানে অসুবিধে, যেখানে অর্থনৈতিক দুর্বলতা রয়ে গেছে তার, সে ঠিক না করে এটা আপনার বাইডেনের উপর চাপি দিচ্ছে। তো এই জিনিসগুলো পলিটিক্যালি হয়। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা দেখছি। হাউবার, হোপ ফর দি বেস্ট, যে একটা সুন্দর নির্বাচন হোক। আর বর্তমান সরকারের যে বিষয়টা আমরা দেখছি, সরকারেরটা পরে আসি, সরকারেরটা পরে আসি। আপনার সাথে সরকারের বিষয়ে পরে আসি। একটু আগে সবার সাথে একটু আলাপ করে নিই, তারপরে আবার আসছি আপনার কাছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর মাসুদুর রহমান, আপনি করবেন না ইব্রাহিম চৌধুরী খোকন করবেন? এনিবডি, অসুবিধা নাই। না, ইব্রাহিম উনি ভাইয়ের কাছে প্রতিদিনই আলোচনা করেন। আপনি না, ডক্টর মাসুদ প্লিজ। যে না, উনি আলোচনা করবেন, ওনাকে দেব আমি, মানে সময়টা একটু খেয়াল রাখতে হবে ওনার জন্য। আপনি একটু কথা বলেন, কারণ ওনার কমপ্লেনের কোনো শেষ নাই। আপনার অলওয়েজ কমপ্লেন করবেন। বুঝলেন তো মাসুদ ভাই, এই নিপীড়িত মানুষের পক্ষে থাকা, নিপীড়িত মানুষকে ডিফেন্ড করা,
এবং এর পরিণতি আমার জানাই আছে। জি বলেন। আসসালামু আলাইকুম তাহের ভাই অ্যান্ড অল দি বিজ্ঞ প্যানেলিস্ট যারা রয়েছেন তারা সবাই, ইনক্লুডিং মাই অ্যাপোলজি ফর দি ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গলি ফর মিস্টার গার্থ মার্চেন্ট. I'll be speaking in Bengali with your permission. All right. So, বাংলাদেশের ইলেকশন আমাদেরকে খেয়াল রাখতেই হয়, সবাইকে যারা একটু আঁকেবহল, যারা একটু চোখ খোলা, তাদের খেয়াল রাখতে হয়। কারণ আপনি যতই এই দেশে থাকেন না কেন, সারা জীবনই ধরেন এই দেশে আছেন, 40 বছর এই দেশে আছেন, তারপরেও জন্মটা ছিল ওই দেশে, বড় হয়েছিলাম ওই দেশে, ওই দেশের মাটি, বাতাস, এগুলো নিয়েই। তো ওটা আমার হোম কান্ট্রি। তো হোম কান্ট্রিটা ভালো থাকুক, আমাদের পার্সোনাল তো চাওয়ার কিছু নেই। একটা লাইন সুকান্তর চলেই আসে যে সবারই মনে হয় মোরালটা এরকম হওয়া উচিত যে এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, তারপর হব ইতিহাস। শিশু মানে আমার ভবিষ্যৎ প্রজন্ম, এদের বাসযোগ্য করে কি যাচ্ছি? আমরা 17 বছরের এক মহা অত্যাচারের মধ্যে থেকে আসলাম, বিরাট বিপ্লব হলো, বহু মানুষ মারা গেল, তারপরে একটার পর একটা বের হতে লাগলো যে কি পরিমাণ অত্যাচার এই 17 বছরে হয়েছিল, যা জানা ছিল না, যা শুধুমাত্র আইসবার্গের মাথাটুকু জানতাম আমরা। উই ডিড নট নো অ্যাবাউট দ্য এন্টায়ার আইসবার্গ, জানতাম না আমরা। সব জানা শুরু হলো যে, এবং দেখা গেল যে গত কয়েকশো বছরের ইতিহাসে এত ব্রুট, এত অত্যাচারী, এত নির্দয়, হৃদয়হীন কোনো লিডার আসে নাই, ইনক্লুডিং হিটলার। এত অত্যাচারী ছিল না, নট সো মাচ অফ টর্চার হার ওল্ড পিপল, নিজের লোককে। এরপরে আমরা কি হলো, সবাই চেষ্টা করে আমরা একটা সমস্ত মানুষের, অনেক মানুষের রক্তের বিনিময়ে একটা বিপ্লব হলো। বিপ্লবটা হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে নস্যাৎ করার জন্য ভারতের 59 মিডিয়া একেবারে মুখ খুলে লেগে গিয়েছিল, পারে নাই, বিকজ অফ দি পার্সোনালিটি, ব্যক্তিত্ব অফ প্রফেসর ইউনুস। ওনাকে বেশি গ্রহণযোগ্য মনে করতো বাইরের লোক, যার জন্য ভারতের এই প্রোপাগান্ডাগুলো খুব কাজ করে নেয়। না হলে পরে বাংলাদেশকে দেখিয়ে ছাড়তো যে বাংলাদেশ একটা সেই একই কার্ড খেলা, বাংলাদেশ একটা মূল্যবাদী দেশ। এই কার্ড তারা খেলে আসতেছে বহু দিন ধরে, বহু নাটক, সব নাটকের কথা এখন আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। এরপর আমরা চাচ্ছি কি, হোয়াট উই ওয়ান্ট, আমরা চাচ্ছি যে একটা ভালো নির্বাচন হোক, ভালো নির্বাচন হয়ে আমাদের একটা সঠিক মানুষের হাতে আমাদের ক্ষমতাটা যাক, তাহলেই সবাই খুশি হবে, কারোই অখুশি হবার কোনো কারণ নেই। যদি মানুষ চায় যাকে, তাকেই দেওয়া উচিত। কিন্তু এর মধ্যে যদি ইঞ্জিনিয়ারিং হয়, এর মধ্যে যদি রিগিং হয়, এগুলোর ভয় যদি থাকে, যে ফেয়ার ইলেকশন হবে না এই ভয় যদি থাকে, ইলেকশনের অনেক নিয়ম ভাঙা হচ্ছে এই ভয় যদি থাকে, তখনই দুঃখ লাগে, তখনই আপনি কনসার্ন হয়ে যান। যেমন ধরেন এই নির্বাচনে 45 পিপল হচ্ছে ঋণ খেলাপি। চিন্তা করে দেখেন, কোটি কোটি, শত কোটি টাকা নিয়ে গেছে, একবার একটা পয়সা শোধ করে ওটাকে রেগুলারাইজ করে ফেলছে। হোয়াট এ নাইস সিস্টেম করে ফেলে তারা, এই ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও দে আর ইন দি ইলেকশন। কীভাবে হয়? এটা একটা ভুল না, এটা একটা জ্ঞান। তারপরে হচ্ছে ঋণ খেলাপি ছাড়াও দেয়ার আর পিপল যারা অন্যান্য দেশের পাসপোর্ট হোল্ডার্স, যেমন ধরেন আব্দুল আওয়াল মিন্টু, আমেরিকান পাসপোর্ট হোল্ডার। যদি আপনারা চান আমি পরবর্তী শোতে পাসপোর্টটার কপি দেখিয়ে দেব। আরও অনেকেই আছে এরকম যারা এই দেশের বা অন্যান্য দেশের পাসপোর্ট হোল্ডার, তারপরেও সে ইলেকশন করছে। তার মানে ইলেকশনের আইন প্রথমেই ভাঙা হচ্ছে, ইলেকশন হওয়ার আগেই ভাঙা হচ্ছে। এইসব জায়গাতে সন্দেহ আসা শুরু করে। আর একটা যেটাকে আমরা মনে করি, যে আমরা যেভাবে দেখি আর কি জিনিসটাকে, আমরা কোনো দল করি না যার জন্য, এবং সৎভাবে চিন্তা করি যার জন্য সাধারণ মানুষ কী ভাবে সেই ভাবনাটা আমাদের মধ্যে চলে আসে। যেহেতু কোনো দলের প্রতি আমাদের কোনো অ্যালিজিয়েন্স নাই, উই ডোন্ট হ্যাভ ইট। আমরা যে দল দেশের জন্য ভালো করবে সেই দলের পক্ষে, যে মানুষ দেশের জন্য ভালো করবে সেই মানুষের পক্ষে। সাধারণ মানুষ আমরা, একেবারেই সাধারণ মানুষ হিসাবে কারেক্ট পালসটা বুঝতে পারি আমরা, যেহেতু সততার সঙ্গে ভাবি। এই ভাবনার মধ্যে কোনো অসৎ চিন্তা নেই।
সেখানে দেখেন আমাদের ইলেকশনে দেয়ার আমরা মনে করি কি যে আওয়ামী লীগের 33% আছে, বিএনপির 33% আছে, আর হয়তো 15-20% আছে জামাতের, এরকম। এটা আমাদের গেসিং, এটা আমাদের ধারণা, এটার পিছনে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো যুক্তি নেই। যুক্তি আছে ব্র্যাক যেটা করেছিল, ব্র্যাক একটা টেস্ট একটা রিসার্চ করেছিল, অ্যান্ড দ্যাট রিসার্চ ওয়াজ অলমোস্ট এদেশের পিউ রিসার্চের সমতুল্য একটা রিসার্চ করেছিল, ভেরি মাচ খুব ভালো একটা প্রসপেক্টিভ রিসার্চ করেছিল। সেই রিসার্চে তারা পেয়েছে, জরিপে তারা পেয়েছে যে জামাতের বিএনপির ভোট ছিল, ওই সময়কার কথা বলছি আমি, মাস 3-4 আগের কথা, জামাতের বিএনপির ভোট ছিল অ্যাবাউট 12-16%, নট 33%। ওই মানুষগুলোর মধ্যে থেকে যেটা আসছে, ওই ক্রস সেকশন থেকে যেটা আসছে, জামাতের ছিল 8-12%, এনসিপির ছিল 4-8%। টোটাল যদি করেন তাহলেও হয় 30%, অ্যান্ড দ্যাট ইজ এই নাম্বারটা আমার বা আপনার চিন্তার নাম্বার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই নাম্বারটা বিজ্ঞান প্রসূত, এই নাম্বারটা চিন্তা না, খালি গেসিং না। তো এই নাম্বারটা তার মানে হচ্ছে কি 60% ভোটার্স আর আনসার্টেন, 60% ভোটার্স আর সুইং ভোটার্স। কোনো দেশে এটা হয় না, জেনারেলি 4-5% ভোটাররা সুইং করে আর কি, সাধারণত তাই হয়, এবং তারাই অনেক সময় অনেক ক্ষেত্রে তারা নির্ধারণ করে ফেলে যে ইলেকশনটা কোন দিকে যাবে। এখানে 60%, ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? আমি ধরে নিলাম যত ইলেকশনের দিন আসবে এভরিডে একটু পোলারাইজ হবে, তারপরেও এটা 30%-এর নিচে নামবে না। 30% মানে প্রতি 3 জনে একটা লোক ইজ আনসার্টেন। তখন ভোটের রেজাল্ট নিয়ে কথা বলাটা খুব দুষ্কর হয়ে যায়। ভোটের রেজাল্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে 3টা জিনিসের উপরে যারা রেজোনেট করতে পারবে তারা আমার মনে হয় সাধারণ জনগণের কাছে পৌঁছাতে পারবে, কারণ আমি একজন সাধারণ জনগণ, আমার যেটা মনের ইচ্ছা, সৎভাবে যেটা চিন্তা করি, সেটা প্রবাবলি সাধারণ মানুষের ইচ্ছা। সেটা হচ্ছে নাম্বার 1, ভারতের তোষামদি করে কোনো কথা বলা চলবে না। তার মানে এই না শত্রুতা করবেন না। ভারত ইজ আওয়ার নেইবার, ক্যান বি আওয়ার ফ্রেন্ড, কিন্তু এতদিন ফ্রেন্ড ছিল না, যা খুশি তাই করে গেছে, দাদাগিরিতে আপনি আরও একটু দেবেন যে আমরা ভারত ছাড়া চলবো না, পেঁয়াজ ছাড়া বাঁচবো না। ডোন্ট ডু দিস থিংস। এটা করলে আপনার থেকে আপনি ওই 60% লোক ভোট দিবেন আপনাকে। ওদেরকে রেজোনেট করতে গেলে আপনাকে ভারতের সাথে সম্মানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা শিখতে হবে, যেটা ইউনূস সাহেব করেছেন। দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু। 2 নাম্বার, বিচার। একটা দেশে সব কিছু চলে যাওয়ার পরেও একটা মানুষ যখন কোর্টে যায় তখন সে ভাবে যে বিচারে আমার আর প্রেসিডেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। এই আশাটা একটা স্বাধীন দেশের মানুষের মধ্যে থাকে যে আমার বিচারটা ভালো হবে। এই বিচারটা হয় নাই, বাংলাদেশে বিচার হয় নাই। বিচারটা আপনাকে বলতে হবে, আপনি যে দলেরই হন না কেন, আপনাকে বলতে হবে আপনি বিচারগুলো করবেন কিনা। নাম্বার 1, আপনি 57 জন অফিসারের বউ বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে, এখনও সেই বিচার করবেন কিনা। 300 জন আলেমকে মেরে ফেলা হয়েছে শাপলা চত্বরে, তাদের বউ বাচ্চারা কেঁদে বেড়াচ্ছে, সেই বিচার করবেন কিনা। বিবিসি এবং ইউনাইটেড নেশনসের নাম্বার অনুযায়ী 1,500-এর উপরে মানুষ মারা গেছে, তাদের ফ্যামিলির বিচার করবেন কিনা পক্ষে। এবং 20,000-এর উপরে ইনজিওর্ড, পঙ্গু হয়ে গেছে, হাত নেই, পা নেই, চোখ নষ্ট হয়ে গেছে, তাদের পক্ষে বিচার হবে কিনা। এটা গ্যারান্টি দেন, আপনি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। ওই 60% এটা দেখে ভোট দিবে। আর থার্ডটা হচ্ছে ভেরি টাফ নেভিগেশন, ভেরি টাফ নেভিগেশন। এটা কোনো দলের পক্ষে করাটা সম্ভব না, কারণ আমার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট একটা বিষয়, কিন্তু এটা করা দরকার। দলকে বের করতে হবে কীভাবে করবে। সেটা হলো যে আমাদের বর্ডার সিকিউরিটি। ইন্ডিয়া ইজ নট গোইং টু লিভ ইউ, ছেড়ে দেবেন আপনাকে। ইন্ডিয়ার সমস্ত ইনভেস্টমেন্ট, 40 ইয়ার্সের ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেছে। তারা অফিস বসায় ফেলছিল ডিজিএফআই অফিসে, প্রতিটি ডিস্ট্রিক্টে তাদের একটা কনসুলেট অফিস ছিল, দ্যাট ওয়াজ এ অফিস। প্রত্যেক জায়গা থেকে তাদেরকে উইথড্র করতে হচ্ছে, চলে যেতে হয়েছে। শেখ হাসিনাকে উঠে যেতে হয়েছে, তাদের একেবারে পেট ছিল পোষা। এই চলে যাওয়ার পরে দে হ্যাভ লস্ট। এত বড় ইনভেস্টমেন্ট লসের জন্য দে আর নট গোইং টু লিভ ইউ, তারা পিছিয়ে লেগে থাকবে। তো আপনার একটা বর্ডার চুক্তি করতে হবে, যেহেতু আপনি একা পারবেন না, আর গ্লোবাল ওয়ার্ল্ড এখন সবাই এরকম চুক্তি থাকে। যেমন সিঙ্গাপুরের বর্ডারে আপনি টাচ করতে পারবেন না, বিকজ দে হ্যাভ অ্যান এগ্রিমেন্ট উইথ ইউএসএ। আপনি সাউথ কোরিয়ার বর্ডার টাচ করতে পারবেন না, বিকজ সাউথ কোরিয়া ইজ উইথ ইউএসএ।
জাপানের বর্ডারে আপনি কিছু করতে পারবেন না, তার সাথে এরকম প্যাক্ট আছে। তো এরকম বর্ডার চুক্তি আপনি করতে পারেন, হুইচ ইজ ভেরি টাফ নেভিগেশন। খুব এইটা নেভিগেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে আইদার ইউ আর টু গো উইথ চায়না অর ইউ আর টু গো উইথ আমেরিকা। তাদের লোকজন আসুক কিছু, এসে তারা বর্ডারে কনসালটেন্সি করুক। আপনি যদি দেখেন যে বর্ডারে কনসালটেন্সি করছে আমেরিকা বা চায়না, তাহলে ভারতের লোক এমনি তো তারা তো খোলা আকাশের নিচে তারা তাদের যেই ন্যাচারাল কাজটা করে ওটা ঘরে করবে, খোলা আকাশের নিচেও আসবে না। জি, সো ইউ হ্যাভ টু ডু এই তিনটা জিনিসকে কনফার্ম করা লাগবে যে আপনি এগুলার ধারক বাহক এবং এগুলো জনতার কাছে পৌঁছে দেবেন, তাহলে পরে আপনার ইলেকশনটা Thank you. ঠিকমতো হবে। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম শরীফ খোকন। জি, আপনি একদম খুব ভালো সময় দিচ্ছেন যাতে 1 মিনিটের মধ্যে আমি শেষ করি। না, এবং এখন আমি শেষ কোনোটার করতে সাথে হবে না। কোনোটা আপনি, জি নেন, জি 1 মিনিট নেন। জি কোনোটার সাথে কোনোটা আমি যাতে লিঙ্ক করতে পারবো না। আমি এখানে মানে ট্রাম্পের মতো একজন মহান শাসকের ট্রাম্পের কোনো কথা বলছেন, প্রশংসা করতে পারবো। বাট nothing but a বাংলাদেশের নির্বাচন নিয়ে আমি 3টা জিনিস বলে শেষ করতে চাই। একটা হচ্ছে যে আফসোস হলো যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, কিন্তু নির্বাচনে আসার কোনো চেষ্টা আওয়ামী লীগ করলো না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগের তৎপরতা বন্ধ। এই নিষিদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে কিনা সে চেষ্টাটা আওয়ামী লীগও করলো না, আর অন্যের উপর অভিযোগ না করে। সো আওয়ামী লীগের কে আমরা দেখবো এই নির্বাচনে তারা কি প্লে করে, তারা কি বাইরে থেকে প্লে করবে, ভারতীয় মানে সহযোগিতা নিয়ে এই নির্বাচনকে বানচালের চেষ্টা করবে, এইসব সাধারণ নাগরিকদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে, আমরা দেখবো। এটা এক। 2 নম্বর হচ্ছে যে আমরা কনস্টিটিউশনের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা আশাও করি না নির্বাচন কমিশন শতভাগ সফল হবে, কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে বেশ কিছু ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা যদি এর মধ্যেও জানতে পারতাম কাদের প্রভাবের কারণে একজন সাংবিধানিক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নথি স্বীকার করতে হয় বারবার, এই সমস্ত জিনিস যদি এখনই বন্ধ না করা হয় তাহলে তো এইসব প্রভাগত ঘটতে থাকবে। আমরা না বলেছিলাম যে আমরা নতুন করে যাত্রা শুরু করবো 24-এর পর থেকে, নতুন করে আর ভুল করব না, নতুন করে আর একই জিনিস করব না, কিন্তু একই জিনিস তো ঘটলো। একই জিনিস চাপের মুখে আমাদের বিধিবিধান তথ্য এগুলা গোপন করে যারা নমিনেশন পেলেন তারা বাংলাদেশের ভালো রাজনীতি করবেন, বগলে দা রেখে আপনি নীতির কথা বলবেন। এটা সেই এই মাসুদ সাহেবরা, ডাক্তার মাসুদ সাহেবরা এখান থেকে বসে কথাই বলে যাবেন, আর বেশি দিন আর বলতেও পারবেন না, আরো 10-20 বছর পরে উনাদেরও পাওয়া যাবে না আর কথা বলার জন্য। বা তার এরপরের যে বিষয়টা আমি বলতে চাই যে এই নির্বাচনে কি সহিংসতা হবে, নির্বাচনে কি এমন কিছু করতেছে যেটা আমরা জানি না। আজকে আমরা যেখানে যারা আজকে বসে কথা বলতেছি, যাদের বয়স বাংলাদেশে 40-45-এর নিচে, এই মানুষদের আমরা চিনি না, আমরা আসলে আমাদের সাথে ধারণাও নাই এরা কাকে ভোট দেবে। আমি মনে করি তাদের ভোটের মধ্য দিয়ে একটা প্রকৃত, তাদের অথবা ভোটের চেষ্টার মধ্য দিয়ে একটা প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। আর কিছু যদি নাও হোক, একটা যে কোনো ভাবেই যদি একটা নির্বাচন হয়ে যায়, একটা গোষ্ঠী যারা নতুন প্রজন্ম তারা কি ভাবতেছে, তাদের ভাবনা ঠিক নাও হতে পারে, তাদের ভাবনাটা ভুল হতে পারে। এই ভাবনাটা আমরা জানতে পারবো, তখন আমরা ওই অনেক পুরনো করা ব্রাকের এই যে তথ্য, এটা নিয়েই আমাদের এটাকে আশ্রয় নিতে হচ্ছে না। আমরা আরো যে লোক নির্ভর কথাবার্তা, যে 35%, 30%, এগুলা নিয়ে আর কথা বলতে হবে না, আমরা বলতে পারবো। আমি দেখবো, আমরা এর মধ্যেই দেখবো কিছু কিছু নেতৃত্ব বেরিয়ে আসবে। এটা যে দলের হোক, নতুন নেতৃত্ব তারা কিভাবে প্লে করছে, তারা কিভাবে সৌজন্যমূলক আচরণ করছে, গণতান্ত্রিক অগ্রযাত্রা কি তরুণ সমাজ গেছে, এটা একটা ভালো দিক হতে পারে। তবে আশঙ্কা এবং উদ্বেগ এটা নিয়ে আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এবং বাস্তবতা হচ্ছে আজও কেউ ফোন করলে কিন্তু বলে নির্বাচন কি আদৌ হবে, এই সংখ্যার জায়গা থেকে বলে, সংশয়ের জায়গা থেকে বলে, এর কোনো উত্তর আমাদের কাছে নাই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ করবো। ডক্টর সরদারি, এনিথিং এলস যদি 1 মিনিটে আপনি বলতে চান? এই সংক্ষিপ্ত কথা, সুন্দর কথা, এখানে যে আলোচনা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে আলোচনাটা ইলেকশনের পরেই চলতে পারবে। ইলেকশনে যেই আসুক, আমরা গণতন্ত্রের একটা চর্চা আমরা শুরু করতে চাই, সিম্পল ইজ দিস। এরপরে কি হবে না হবে গোলমাল হবে। আর জাতীয় সরকারের আইডিয়াটা আমার খুব পছন্দ হয়। ইলেকশনের পরে যেটা ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা জাতীয় সরকারে বিশ্বাস করি এবং আমরা করব। তারেক রহমান তো সারা জীবনই বলে আসছেন। আমার মনে হয় ইলেকশনের পরে যদি ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম হয়, দ্যাট উইল বি দি বেস্ট থিং ফর আস। এবং এই যে প্রজন্মের কথা যেটা আমাদের ইব্রাহিম চৌধুরী বলছে, যে তারা অ্যাটলিস্ট ভোট কেন্দ্রে যাওয়া শিখুক, পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। একটু গোলমাল তো হবেই, যেহেতু এটা প্রথম নির্বাচনের দিনও গোলমাল হবে,
তারপরেও গোলমাল হবে কিন্তু, কিন্তু তারপরে একটা ডেমোক্রেটিক চিন্তা চেতনা, যে কথা আমরা বলি যে আমাদের শতফুল ফুলতে দিতে হবে। অনেক কথা আছে, তো সেগুলো আজকে আর থাক, আজকে তার সময় নেই। ফর দি বেস্ট আমরা মনে করি যে নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন দিয়ে দিক। দ্যাটস অল উই আর উইশিং। থ্যাংক ইউ। আপনার Thank you so ন্যাশনাল much. গভর্নমেন্টের আলোচনাটা খুব খুব ভালো লাগলো। আপনি যেরকম এটাকে স্বাগত জানান, আমি আমার স্থান থেকে আমিও স্বাগত জানাই যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট হওয়া দরকার, একটা ইউনাইটেড গভর্নমেন্ট হওয়া দরকার, একটা একতার Correct. গভর্নমেন্ট হওয়া দরকার। কারেক্ট। বহু বহু সাফার করছে বাঙালি, কিছুদিন অনেক। পর পর বিপ্লব, কিছুদিন পর পর বিপ্লব। আমরা রক্ত দিতে দিতে অ্যানিমিক হয়ে যাচ্ছি পুরা জাতি। জি। লেটাস হোপ যে এখন আমরা যেন ভালো ভালো কিছু পেতে পারি এবং ভালো কিছু আসতে পারে। ন্যাশনাল গভর্নমেন্ট হলে তখন তো ব্যালেন্সটা অনেক ভালো থাকবে বলে আশা করি। Thank you. Thank you so much. Thank you, Dr. Shaukat Ali. Thank you, Dr. Masjidur Rahman. Thank you, Mr. Ibrahim Chaudhry Khokon. Thank you, Mr. Garth Merchant. Anything else you want to add for 30 seconds? Mr. Garth? All right, yes, sir. Just to say that even though the election is going on now, don't forget to vote and bring the vote out for Mary. She needs to get elected. So we're all for her, and that's why we're fighting to open up the polls for everybody can have a chance to vote. So don't forget Mary, Mary, Mary. Mary, wish her good luck. We definitely wish you good luck. Thank you. My daughter So used to কালকে be- দর্শক যারা হ্যাঁ, আছেন হ্যাঁ, এই অ্যাস্টোরিয়া লং Trans- আইল্যান্ড সিটির বাসিন্দা, তাদের অবগতির জন্য বলতে চাই কালকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পোলিং সেন্টার খোলা থাকবে, আপনারা ভোট দিতে পারবেন। জি মাসুদ ভাই কিছু বলছিলেন বোধহয় একটু। না, আমি বলছিলাম যে মেরি ভাবির ইলেকশন আজকে না, অনেক আগের থেকেই আমার বাচ্চারা যারা এদেশেই জন্ম এবং বড় হয়েছে, দে সাপোর্ট হার ভেরি মাচ। অ্যান্ড সেই ক্ষেত্রে বাবা হিসাবে ডেফিনেটলি ওই দিক থেকে একটা সাপোর্ট। আর আমার বাঙালি বোন হিসাবে সামনে গিয়েছে, আমি অবশ্যই আশা করবো এবং দোয়া করবো যেন সে উইন করে। অ্যান্ড এর মধ্যে মিজানকে দেখতে, মিজান, ইটস বিউটিফুল সিইং ইউ, ইটস নাইস সিইং ইউ। এমনি দেখা, দেশের পরে দিয়ে প্রথমবার দেখা হলো মনে হয় তোমার সাথে আমার। জি, অনেক থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ। মিজান। থ্যাংক ইউ দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।